দীর্ঘদিন ধরে যদি কোনো রোগী ডায়াবেটিক আক্রান্ত হয় তখন সে পায়খানাটা ধরে রাখার ক্যাপাসিটিটা তার কমে যায়। একটা খাবারের প্লেটে আপনি 4 ভাগের অর্ধেকই রাখতে হবে আপনার ভেজিটেবলস, সালাদ, এই জিনিসগুলি। তারপরে আপনি অর্ধেকে রাখলেন কার্বোহাইড্রেট, অর্ধেক প্রোটিন। যদি ফাইবারের পরিমাণ কম থাকে তাহলে তার কোষ্ঠকাঠিন্য হবে, এবং দীর্ঘদিন ধরে যদি কোষ্ঠকাঠিন্য থাকে তখন এই ধরনের প্রবলেম সে বেশি ফেস করবে। 1 হচ্ছে আমার খাবার, 2 হচ্ছে আমার লাইফস্টাইল মডিফিকেশন, 3 হচ্ছে এক্সারসাইজ। এই 3টা ঠিক থাকলে একজন মানুষ ভালো থাকবে। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউট্রিয়েন্ট কেয়ার প্রেজেন্টেড পডকাস্ট বয়সের খুঁটিনাটিতে, যেখানে আমরা কথা বলি হেলথ, এজিং এবং ডিগনিটির সঙ্গে জড়িত জীবনের গল্প নিয়ে। আজকে আমাদের সাথে অতিথি আছেন মাহমুদা আক্তার রোজি, যিনি ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করছেন বিগত 17 বছর ধরে। স্পেশালি তিনি কাজ করছেন প্রবীণদেরকে মাথায় রেখে। আমরা আজকে কথা বলবো এমন একটি বিষয় যা বর্তমান সময় অনেকেই সমস্যায় ভুগছেন, কিন্তু ভয়, ভীতি বা লজ্জার কারণে বিষয়টি নিয়ে কথা বলছেন না। আমরা কথা বলবো বাউল ইনকন্টিনেন্স নিয়ে, অর্থাৎ হঠাৎ করে আমাদের টয়লেট আসছে এবং এটা আমরা ধরে রাখতে পারছি না। এই সমস্যার কারণে আমরা অনেকেই সামাজিকভাবে আইসোলেটেড হয়ে যাচ্ছি। পরিবারে অনেকের সাথে আমরা ভয়, ভীতি, লজ্জার কারণে কথা বলছি না। আমরা যদি একটু তথ্যের দিকে তাকাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বর্তমানে ওয়ার্ল্ডে 15 থেকে 20% প্রবীণ এই ধরনের সমস্যায় ভুগছেন। এর সাথে সংযুক্ত রয়েছে নবীন এবং যে কোনো বয়সের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে সারা বিশ্বে প্রায় 20% মানুষ মলাশয় নিয়ন্ত্রণ করতে পারছেন না বা এই সমস্যায় আছেন, যে কারণে তারা নানান ধরনের সামাজিক সমস্যায় ভুগছেন। আমরা আজকে এই বিষয়টি নিয়ে সরাসরি কথা বলবো আমাদের আজকের অতিথি মাহমুদা আক্তার রোজির সাথে, এবং এ বিষয়ে কিছু সলিউশন, কেন এই সমস্যাটি হচ্ছে, লাইফস্টাইল মডিফিকেশন এটি কিভাবে ভূমিকা পালন করছে এবং কিভাবে আমরা এর উপকার বা সমাধান পেতে পারি, কোন অবস্থায় গেলে আমরা মনে করব যে আমাদের একজন ডক্টরের শরণাপন্ন হওয়া দরকার। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি ফিজিওথেরাপিস্ট মাহমুদা আক্তার রোজিকে, যিনি কাজ করছেন বিগত 17 বছর ধরে সব বয়সী মানুষের জন্য, তবে তার কাজ ডেডিকেটেডলি উনি কাজ করছেন প্রবীণদের জন্য। আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের অতিথি মাহমুদা আক্তার রোজির কাছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকে এই প্রোগ্রামে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং নিউট্রিয়েন্ট কেয়ারকে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুব চমৎকার একটি বিষয় আমরা কথা বলবো। আশা করছি আমাদেরকে যারা শুনছেন, যারা নিউট্রিয়েন্ট পডকাস্ট শুনবেন, তাদের জন্য খুব উপকার হবে। বর্তমান সময় এই সময়ের খুব ডিমান্ডিং একটি বিষয় বাউল ইনকন্টিনেন্স বা মল ধরে রাখতে না পারা বা হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। এটা অনেক সময় হয় যে আমরা কোথাও এখানে আছি, হঠাৎ করে হয়তো পেটটা কামড় দিল, তারপরে আসে ধরে রাখতে পারে না। তো এই যে বিষয়টা, আসলে এটার শুরুটা কিভাবে হয়? ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য। এই ধরনের রোগী আমরা খুব বেশি পাচ্ছি, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের সমাজে এখনও মানুষ লোক লজ্জা, ভয়, ভীতির জন্য এই জিনিসটা প্রকাশ করছে না। আমরা সব শ্রেণীর, সব বয়সের মানুষকে পেলেও বিশেষ করে আমরা প্রবীণদের মধ্যে এই সমস্যাটা বেশি পাচ্ছি, যার জন্য তারা যেই সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করছে যে কোনো অনুষ্ঠানে যেতে চাচ্ছে না, বাইরে বের হতে চাচ্ছে না, যেহেতু পায়খানা ধরে রাখতে পারছে না, এটা একটা লজ্জার ব্যাপার, কাপড় তারা নষ্ট করে ফেলবে, তখন তারা সামাজিকভাবে নিজেকে একা করে ফেলে, ঘরে রাখতে পছন্দ করে। এতে যেটা হচ্ছে যে তাদের শারীরিক সমস্যা তো ঠিক হচ্ছেই না, মানসিকভাবেও তারা আইসোলেটেড হয়ে যাচ্ছে। মানসিকভাবেও তারা নিজেকে একঘরে করে ফেলছে, বিষণ্ণতা তাদেরকে ঘিরে ধরছে। এই প্রবলেমটা তাদের বেশি হচ্ছে। এক্ষেত্রে ফিজিক্যালি যেহেতু প্রবীণদের বয়সের সাথে সাথে অনেকগুলো প্যারামিটার ডিক্লাইন করতে থাকে, এবং তার উপর যদি এই ধরনের প্রবলেম ঘটে থাকে যে সে তার বাউলটাকে কন্ট্রোল করতে পারছে না, যখন তখন হয়ে যাচ্ছে, শারীরিকভাবে কতটা ঝুঁকির মধ্যে তারা আছেন? শারীরিকভাবে তো বেশ ঝুঁকির মধ্যে আছেন, কারণ হচ্ছে প্রথমত আমরা যেই সমস্যাটা দেখতে পাই সেটা হচ্ছে তারা যেটা করছে, যখন পায়খানা ধরে রাখতে পারছে না, এর মূল কারণে আমাদেরকে যেতে হবে। আমাদের মূল কারণ কি? মূল কারণ হচ্ছে যে মলদ্বারের যে পেশিগুলি আছে বা যে স্নায়ু আছে সেইগুলি ঠিকমতো কাজ করছে না। মূলত এই সমস্যাটার জন্য এই রোগটা হয়ে থাকে। তো এইটার আরেকটু পিছনে যদি আমরা দেখতে পাই, সেটার জন্য কিছু ডিজিজ জড়িত। যেমন দীর্ঘদিন ধরে যদি কোনো রোগী ডায়াবেটিক আক্রান্ত হয় তখন সে পায়খানাটা ধরে রাখার ক্যাপাসিটিটা তার কমে যায়। এছাড়া কমতে থাকে। হ্যাঁ, এছাড়াও হচ্ছে স্ট্রোকের রোগীদের এই ধরনের প্রবলেমটা আমরা দেখতে পাই। তো যেহেতু রোগ এখানে জড়িত, মলদ্বারের ব্যাপারটাও জড়িত, এবং হচ্ছে পেশি ছাড়াও আমাদের পেশিটা ক্ষতিগ্রস্ত হয় তখনই যখন আমরা দীর্ঘদিন কোনো এক্সারসাইজ করি না।
আমাদের দেশের মানুষের মধ্যে এক্সারসাইজ করার প্রবণতাটা খুব কম। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে পেলভিক ফ্লোরের আমাদের মলদ্বারের যে আশেপাশে যে মাংসপেশি আছে এগুলি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং তাদের অ্যাক্টিভিটি কমে যেতে থাকে। এইসব কারণেই হচ্ছে যে বায়োলেন্ট ইনকন্টিনেন্স রোগটা হয়ে থাকে। সেক্ষেত্রে মেনটেনেন্সগুলো কীরকম হতে পারে? আপনি স্পেসিফিকলি বললেন যে ডায়াবেটিক, স্ট্রোক, এই দুটা মেইন কারণ। ফুড হ্যাবিট কোনো ফ্যাক্টর কিনা? হ্যাঁ, এখানে ফুড হ্যাবিটটা অনেক বড় একটা ফ্যাক্টর। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষের লাইফস্টাইল মডিফিকেশন। আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটাতে প্রধানভাবে ফোকাস করি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। আপনি লাইফস্টাইলে যদি আপনি প্রথমত আপনার খাবারের পোষণে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের পাশাপাশি যদি আপনি ভেজিটেবলসটা ঠিক মতো রাখেন, একটা খাবারের প্লেটে আপনি 4 ভাগের অর্ধেকই রাখতে হবে আপনার ভেজিটেবলস, সালাদ, এই জিনিসগুলি। তারপরে আপনি অর্ধেকে রাখলেন কার্বোহাইড্রেট, অর্ধেক প্রোটিন। এইভাবে যদি একটা মিল আমরা তৈরি করতে পারি তাহলে দেখা যাবে যে এই ফুড হ্যাবিটের কারণে তার এই ধরনের প্রবলেম থেকে তারা অনেকাংশে অর্থাৎ আপনি সাজেশন দিচ্ছেন যে সুষম খাবার, ডেফিনেটলি একজন প্রবীণ তো আসলে আমরা সুষম খাবার সাজেস্ট করি। অ্যাট দ্য সেম টাইম খাবারটাতে লাইফ খাবারগুলো অনেক বেশি থাকবে। ফর এক্সাম্পল সালাদ বলেছেন, অর্থাৎ যেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় ইনটেক করাটা আমাদের জন্য জরুরি, বা এটা প্রিভেনশনের জন্য জরুরি। হ্যাঁ, এটা প্রিভেনশনের জরুরি। এবং আপনি যখন আমাদের একটা ফাইবারের প্রয়োজনীয়তাটা খুব বেশি। আপনি যখন আমাদের পায়খানাটা আমরা তৈরি হয় বডিতে, যদি ফাইবারের পরিমাণ কম থাকে তাহলে তার কোষ্ঠকাঠিন্য হবে, এবং দীর্ঘদিন ধরে যদি কোষ্ঠকাঠিন্য থাকে তখন এই ধরনের প্রবলেম সে বেশি ফেস করবে। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত চেষ্টা করি যে আমরা গাইড করতে যে একজন নিউট্রিশনিস্টের কাছ থেকে যদি তারা এই ফুড প্লেটটা ঠিক করে নিতে পারে, ক্যালোরিটা ঠিক করে নিতে পারে, তাহলে সেক্ষেত্রে সে বেশ ভালো একটা লাইফ লিড করবে এবং এই ধরনের সমস্যা থেকে সে পরিত্রাণ পাবে। মাহমুদা, যেটা আপনার কাছে জানতে চাই যে আমরা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে খুব সহজ করে বলি স্পেসিফিক কারণগুলো, একটা হচ্ছে আপনি কোষ্ঠকাঠিন্য বললেন, স্ট্রোক বললেন, ডায়াবেটিস বললেন, এরকম আর কোন ফ্যাক্টর থাকতে পারে যেটা লাইফস্টাইল মডিফিকেশনের সাথে সাথে আমার এটা মেনটেন করে যাওয়া দরকার এই টাইপের প্রিভেনশনের জন্য? এক্সারসাইজ এইটার সাথে একদমই জড়িত। আপনি যদি প্রতিদিন অন্তত 10 মিনিট, সেটা যেই বয়সী মানুষই হোক, প্রবীণদের ক্ষেত্রে প্রবীণরা যেহেতু এক্সারসাইজ করতে চাচ্ছে না, অন্তত 10 মিনিটও যদি সে এক্সারসাইজ করে তাহলেও সে ভালো থাকবে। এই ক্ষেত্রে আরেকটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে যে আমরা ইদানিং যেটা করি যে হাইকমোডটা ব্যবহার করি। হাইকমোড ব্যবহার করার কারণে আমার রোগীদের মধ্যে আমি প্রায় 80% দেখি যে হাইকমোড ব্যবহার করার কারণে এই রোগটা সে ফেস করছে। আপনি এই ক্ষেত্রে আমরা যেটা করি, তাদেরকে একটা সাজেশন দেই যে হাইকমোডটাকেও সে কিভাবে প্যানের মতো ইউজ করতে পারবে। অর্থাৎ প্রবীণদের যেমন আসলে লো কমোড অনেক প্রবীণ পারেন না, প্যানে বসতে পারেন না, তাদের জন্য সাজেশন। সেক্ষেত্রে কোনো ডেমো আপনি দেখাবেন কিনা যেটা তারা ঘরোয়াভাবে কমোডটাকে তাদের উপযোগী করে বা স্বাস্থ্যসম্মতভাবে ব্যবহার করতে পারে? এই ক্ষেত্রে আমি প্রথমে একটু গাইডলাইনটা দিয়ে নিই, তারপর আমি ডেমোটা দেখাচ্ছি। প্রথমত যেটা করবে সেটা হচ্ছে যে সে যেই কমোড আছে, কমোডের নিচে একটা টুল দিয়ে নিল। আমরা সাধারণত প্যানে বসার সময় যেটা হয় যে আমার পেটের মাংসপেশির সাথে আমার হাঁটুটা লেগে যায়, তখন একটা চাপ সৃষ্টি হয়, অ্যাবডোমেনে একটা চাপ সৃষ্টি হয় এবং তার স্টুলটা পাস করতে খুব সহজ হয়। তো সেই ক্ষেত্রে যখন টুলটা দিবে হাঁটুটা কিন্তু উঁচুর দিকে উঠে যাবে। সেই সাথে যদি একটু পিঠটা বাঁকা করে সামনের দিকে নিয়ে যাওয়া যায় তাহলেই হচ্ছে যে পেশেন্ট ইজিলি পায়খানা করতে পারবে, তার বাউলটা আউট করতে পারবে। এক্ষেত্রে পিঠটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে এইটা মেজারমেন্ট আছে নাকি আমি আমার সুবিধামতো? এটা আমার সুবিধামতো, কারণ যখন হাঁটু উঠে যাবে তখন আপনি সামনের দিকে ঝুঁকে যাবেন এবং আপনি অটোমেটিক একটা প্রেসার ফিল করবেন। তাহলে এটা হচ্ছে ঘরোয়াভাবে ম্যানেজমেন্ট। আর অন্য কোনো ইস্যু আছে? এছাড়া হচ্ছে যে পায়ের, আমরা দেখি যে পেলভিক ফ্লোরের মাসেলগুলি, আপনি ইদানিংকাল খেয়াল করলে দেখবেন যে পেলভিক ফ্লোরের মাসেলগুলি খুবই ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে মানুষের কিন্তু বডি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষ ঢাকা শহরের সে হাঁটু ভাঁজ করে মেঝেতে বসতে পারে না। তো প্রতিদিন অন্তত যদি সে 10 বার উঠবসও করে তাহলেও তার পেলভিক ফ্লোরের মাসেল অনেকটা অ্যাক্টিভ থাকবে। সেক্ষেত্রে আমরা খুব প্রচলিত একটা আসন দেখি, যেহেতু আপনি এক্সারসাইজের ব্যাপারটা নিয়ে আসলেন এবং এটা কতটা সহজ করে মানুষের কাছে বলা যায়, মলাসন বা বঙ্গাসন যেটাকে বলি, সেটা কতটুকু উপযোগী এবং কত সময় ধরে এটা করা দরকার? এইটা তো খুবই ভালো। আমরা একটা পেশেন্ট যখন আমাদের কাছে এই সমস্যাগুলি নিয়ে আসে তখন আমরা সাধারণত এই আসনটাতে যেতে বলি। এখানেও একটা ব্যাপার
ব্যাপার আছে। সবাই কিন্তু এই আসনটা করতে পারবে না, অনেকের প্রোলাপস থাকে, বিশেষ করে আমরা ফিমেল যে পেশেন্টগুলি পাই সেখানে দেখা যায় যে অনেকের প্রোলাপস থাকে, তারা এই আসনটা করবে না। তারা করার আগেও হচ্ছে একজন ফিজিওথেরাপিস্টের আন্ডারে থেকে সে আসলে করতে পারবে কিনা জেনে তারপরে করতে হবে। এছাড়া যাদের কোনো সমস্যা নেই তারা ইজিলি এটা করতে পারবে। এবং কত সময় ধরে এটা আসলে নির্দিষ্ট না। প্রবীণদের ক্ষেত্রে আমরা হাঁটু ব্যথা দেখতে পাই, বিভিন্ন কারণে তারা বসতে পারে না, তো সেই ক্ষেত্রে একটু জেনে বুঝে ফিজিওথেরাপিস্টের কাছ থেকে জেনে তারপরে তারা এটা করলে ভালো হয়। এই রোগটা সম্পর্কে আরেকটু যদি আপনি বিস্তারিত বলেন যে এর শুরুটা কোত্থেকে হচ্ছে এবং এর শেষটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ বা ইন্ডিংটা কতটা ভয়াবহ হতে পারে। শুরুটা তো আমাদের কাছে তেমন আসে না, শুরুতে কেউই আসে না, সবাই এটাকে ঢেকে রাখে। তারপরে এন্ডিংয়ে যেটা হয় যে দীর্ঘদিন ধরে যখন সে টয়লেটটা কন্ট্রোল করে রাখতে পারছে না, টয়লেটটা হয়ে যাচ্ছে, তখন তারা আমাদের কাছে আসে। এবং আপনি জেনে আনন্দিত হবেন যে এটার কিন্তু একটা ট্রিটমেন্ট আছে এবং বাংলাদেশে বায়োফিডব্যাক থেরাপির মাধ্যমে আমরা এটা চিকিৎসা করে থাকি। আর আমরা একটা টিম আছে আমাদের, এই টিমটা আমরা হচ্ছে বাংলাদেশের প্রথম বায়োফিডব্যাক থেরাপি নিয়ে কাজ করছি। এই ট্রিটমেন্টের মাধ্যমে রোগী পুরোপুরি সুস্থ হওয়ার একটা সম্ভাবনা আছে এবং আমরা আলহামদুলিল্লাহ বেশ অনেককে সুস্থ করতে পেরেছি। একটু যদি আপনার বায়োফিডব্যাক, এটা যেহেতু একটু টেকনিক্যাল টার্ম, আমাদের যারা সাধারণ শুনছেন তাদের জন্য যদি একটু ব্যাখ্যা করেন। বায়োফিডব্যাক থেরাপিটা হচ্ছে ফিজিওথেরাপিরই একটা অংশ। বায়োফিডব্যাক থেরাপি শুধু হচ্ছে পেলভিক ফ্লোর, মানে আপনি পেটের যে মাংসপেশিগুলি আছে এবং হচ্ছে যে আমাদের মলদ্বারের আশেপাশে যে মাংসপেশিগুলি আছে এটা নিয়ে আমরা মূলত কাজ করি। এটা পেন ফ্রি একটা ট্রিটমেন্ট এবং হচ্ছে যে আমরা কিছু মর্টালিটিস যেমন কিছু মেশিন আমরা ব্যবহার করি এই মাসেলগুলিকে অ্যাক্টিভ করার জন্য, কিছু মেশিন ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে আমরা ম্যানুয়ালি কিছু কাজ করি। তার মানে এটা মেশিন প্লাস ম্যানুয়াল দুটো মিলেই আপনার ট্রিটমেন্টটা। কোন অবস্থায় আমি একজন সাধারণ পেশেন্ট হিসেবে কোন অবস্থায় কোন সিমটমগুলো দেখলে আপনার মনে হয় যে ইমিডিয়েট আমার একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া দরকার, নাকি একজন এই স্পেশালিস্ট কারো কাছে যাওয়া দরকার? সিমটমগুলো কমন কি হতে পারে? সিমটমগুলি কমন হতে পারে যে দীর্ঘদিন ধরে সে মল ধরে রাখতে পারছে না। অনেকে দেখা গেল যে একটা অনুষ্ঠানে গিয়েছে, তার পায়খানার ব্যাগ আসছে, সে টয়লেটে যাওয়ার আগেই তার কাপড় নষ্ট করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে এরকম যদি সে কন্টিনিউয়াস হতে থাকে তাহলে সে অবশ্যই একজন ডক্টরের কাছে যাবে। সাধারণত ডাক্তারই আমাদের কাছে রেফার করে থাকে। এছাড়াও সে নিজে স্পেশালি কোন ডক্টরকে, কোনো কোলোরেক্টাল সার্জনের কাছে যাবে। কোলোরেক্টাল সার্জনের কাছে গেলে তারা চেক করে, অনেক সময় মেডিসিনের মাধ্যমে ভালো হয়ে যায়। যদি মেডিসিনের মাধ্যমে ভালো না হয় তাহলে তারা বায়োফিডব্যাক থেরাপির জন্য আমাদের কাছে। অর্থাৎ অল্টারনেটিভ মেডিসিনে যারা যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন তারা ফিজিওথেরাপিস্ট নাকি? না, এটা আসলে ডিজিজের উপরে নির্ভর করে। যে যদি তার কোনো ডিজিজের কারণে হয়ে থাকে, সাধারণত ব্যাকটেরিয়াল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য, যদি এই ডিজিজের জন্য তার এই সমস্যা হয়ে থাকে তাহলে মেডিসিনের মাধ্যমে ভালো হয়ে যাবে। কিন্তু দীর্ঘদিন ধরে যদি এই সমস্যাটা ক্রনিক যদি হয় তাহলে বায়োফিডব্যাক থেরাপি নিতে হবে। দ্যাট মিনস প্রথম আসলে আইডেন্টিফাইড হবে ক্লিনিক্যালি যে তার স্টেজটা কি, তারপরে তারাই রেফার করবেন। কতদিন লাগে ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্ট ব্যয় কীরকম? ট্রিটমেন্ট ব্যয়টা একটু কস্টলি। ট্রিটমেন্ট ব্যয়টা সাধারণভাবে কস্টলি। এটা ঠিক হতে সময় লাগে, যদি সে আমাদের রুলসগুলি ঠিকমতো ফলো করে তাহলে হয়তো মাসখানেকের মধ্যেই অনেকে ভালো হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে 3 মাস। কটা থেরাপি লাগে একজনের জন্য? এবং এটা ডিপেন্ড করে। পুরোপুরি কি এটা কিউরেবল? ম্যাক্সিমাম ক্ষেত্রে কিউরেবল। যদি আপনি নিয়ম ফলো করেন তাহলে তো সুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। অনেক সময় হয় যে অনেকেরই কমপ্লেইন থাকে যে হয়তো বসে আছে, একটু গ্যাসের মাধ্যমেও কাপড়টা নষ্ট হয়ে যায়, তাহলে তারা কি এই ধরনের কোনো সমস্যা বা ঝুঁকিতে আছেন কিনা, এটা কিভাবে তারা আইডেন্টিফাই করবেন? গ্যাসের মাধ্যমে যদি হয় তাহলে আমাদের এখানে প্রথম দিকে যেতে হবে যে তার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। বেশিরভাগ মানুষ হচ্ছে পানি খাচ্ছে না, আমরা এটা খুব কমন পাচ্ছি। এসিতে থাকে তো মানুষ এখন পানি খায় না, এবং পানি খায় না, খাবারটাও সময় মতো খায় না, তখন দেখা যায় যে রোগীর এই গ্যাস ফর্ম করে এই ধরনের প্রবলেমটা হচ্ছে। এইটা কিন্তু শুধু জাস্ট লাইফস্টাইল মডিফিকেশনই অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়, কিন্তু যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ কন্টিনিউয়াসলি হতে থাকলে তখন ডক্টর কাছে। অনেক ধন্যবাদ। আর এটার ম্যানেজমেন্টটা কিভাবে করেন? যারা আক্রান্ত তাদের ম্যানেজমেন্টটা কিভাবে করেন? তাদের ক্ষেত্রে প্রথমে আমরা ক্লিনিক্যালি চেক করি তাকে, যে আসলে তার মাসেলের সমস্যা, না তার স্নায়ুতে সমস্যা, নাকি তার লাইফস্টাইলের সমস্যা হচ্ছে। এটা চেক করার পরে আমরা হচ্ছে যে তার ট্রিটমেন্ট প্ল্যান। তার মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্ট, অর্থাৎ অ্যামাং 3 যে কোনোটা হতে পারে, যে কোনোটা হতে পারে। অনেকের ক্ষেত্রে খুব দ্রুতই সে লাইফস্টাইল মডিফিকেশন এবং এক্সারসাইজ করলে ভালো হয়ে যায়। তবে এই ক্ষেত্রে 3টা জিনিস আপনার মাথায় রাখতেই হবে। এক হচ্ছে আমার খাবার,
2 হচ্ছে আমার লাইফস্টাইল মডিফিকেশন, 3 হচ্ছে এক্সারসাইজ। তার এই মাধ্যমে? 3টা ঠিক থাকলে একজন মানুষ ভালো থাকবে এবং প্রবীণরা তো আরো বেশি ভালো থাকবে। আপনি প্রতিদিন যে রোগী দেখছেন সেখানে কি পরিমাণ রোগী হ্যান্ডেল করছেন এই সমস্যার জনিত? আমরা যে হসপিটালে কাজ করছি সেখানে আমরা 3 জন ফিজিওথেরাপিস্ট, আমরা 10 থেকে 12 জন প্রতিদিন পাই যাদেরকে ট্রিটমেন্টের আওতায় আনছেন। ট্রিটমেন্টের আওতায় তারা আছে। সচেতন হচ্ছেন কিভাবে? তারা বিভিন্নভাবে সচেতন হচ্ছে, এখন এটা নিয়ে অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে এবং হচ্ছে যে তখন রোগীরা আসার পর ডাক্তাররা আমাদের কাছে রেফার করছেন। মানে ডিরেক্টলি তারা আইডেন্টিফাই করতে পারছে না, ডক্টর আইডেন্টিফাইড হয়ে দেন আপনাদের কাছে আমাদের কাছে আসছে। চলে যাচ্ছেন। তার মানে এটা নিয়ে অ্যাওয়ারনেস প্রচুর প্রয়োজন রয়েছে। প্রচুর প্রয়োজন এবং বেশিরভাগ আমরা গ্রামের দিকে পেশেন্টদেরকে পাই যে যারা দীর্ঘদিন ধরে ভুগছে কিন্তু লোকলজ্জার কারণে, বিশেষ করে ফিমেলরা লোকলজ্জার কারণে কাউকে বলছে না। তো এই ক্ষেত্রে আমাদের আসলে মায়েদের ক্ষেত্রে নারীরা বেশি ফেস করছেন এবং নারীদের জন্য আসলে এটা খুব প্রয়োজনীয়। এক্ষেত্রে আমরা যদি মায়েদের দিকে একটু লক্ষ্য রাখি যে আমাদের মায়েরা ভালো আছেন কিনা বা এই ধরনের সমস্যা ফেস করছেন কিনা, আমি বলবো যে আপনারা একটু, অথবা ফ্যামিলিতে একটু উইলিংলি আলোচনা করা, সো দ্যাট যিনি আক্রান্ত উনি যেন তার সমস্যাটা হ্যাঁ বলতে পারেন। সমস্যাগুলি নিয়ে আসেন, বের হয়ে আসেন। যে অনেকে ভাবেন যে আমি প্রবীণ, আমার এটা হতেই পারে না, এটা হতে পারে না। আপনি একজন সুস্থ মানুষ হলে এটা হবে না। তো সেই সে যে ক্ষেত্রে বয়সেরই হোক। সেটা যেই বয়সেরই হোক। এবং আরেকটা আমরা পাচ্ছি, শুধু প্রবীণ যে পাচ্ছি তাও না, আমরা কিন্তু এটা ইয়াং জেনারেশনের মধ্যেও পাচ্ছি। আফটার ডেলিভারি আমরা এই কেসগুলি খুব পাই। আপনি 9 মাস যখন একটা বাচ্চা একজন নারী গর্ভে ধারণ করে তখন সে এক্সট্রা একটা ওয়েট ক্যারি করে, তখন তার বেশ কিছু পরিবর্তন আসে এবং আফটার ডেলিভারি সে এই প্রবলেমটা ফেস করে। এই ধরনের রোগীদেরকে আমি বলবো যে একটু সচেতন হয়ে গর্ভকালীন সময়ে এবং তার পরবর্তী সময়ে সে যদি এক্সারসাইজ করে ভালো না হয় তাহলে যেন অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের কাছে দু আসে। একটা এক্সারসাইজ কি দেখাবেন যেটা ঘরোয়াভাবে আমরা যারা আক্রান্ত না কিন্তু আমাদের ওই মাসেলগুলো ঠিক রাখার জন্য আমরা করতে পারি, এরকম কি সুযোগ আছে কিনা? সুযোগ আছে বলতে আমি কিছু বলতে পারি, একদম সহজ কিছু এক্সারসাইজ। আপনি শুয়ে পড়লেন, শুয়ে হচ্ছে যে পা উঁচু করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলেন, প্রথমে এক পা তারপর আরেক পা। এটা যদি আপনি 3 থেকে 5 বার করেন তার মানে হচ্ছে আপনার পায়ের পেশি সুগঠিত হয়ে গেল। আরেকটা আছে আপনার যেটা হচ্ছে যে এই পজিশনেই থেকে হাঁটু ভাঁজ করে আপনি কোমরটা উপরের দিকে তুললেন, তাহলে যেটা হবে যে একটা ট্রায়াঙ্গেল শেপ হবে। আমরা এটাকে ব্রিজিং এক্সারসাইজ নামে আখ্যায়িত করি। এই এক্সারসাইজগুলি যদি আপনি রেগুলার বেসিসে করেন তাহলে আপনার পেলভিক ফ্লোর অনেক ভালো থাকবে। অনেক ধন্যবাদ, চমৎকার কিছু সলিউশন দিয়েছেন। আমরা কিছু মিথ আছে যেটা হয়তো আপনার কাছে জানতে যাব, এটা ঠিক বা ঠিক কিনা। বাউল ইনকন্টিনেন্স এটা কি শুধু বয়সের কারণে হয় নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? অন্য অনেক কারণ থাকতে পারে, এটা শুধু বয়সের জন্য না। চিকিৎসায় এই ম্যানেজমেন্ট বা এটাকে কিওর করা সম্ভব? 100% কিওর করা সম্ভব। বাউল ইনকন্টিনেন্স এর কারণে মানসিক চাপ বা আত্মবিশ্বাস কেউ হারিয়ে ফেলতে পারে, এটা কতটুকু ঠিক? এইটা একদমই শতভাগ ঠিক। কারণ হচ্ছে আপনি এই জিনিসটা নিয়েই যদি আমরা কাজ করি, আমাদের প্রবীণরা দেখবেন যে অনেকেই প্রবীণ বাবা মা সামাজিকভাবে কোনো অনুষ্ঠানে যেতে চায় না, তার অন্যতম কারণ এটা। আচ্ছা, খাবার ও জীবনযাপন পরিবর্তনে এটা ভালো করা সম্ভব? হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর এবং এটা প্রধান ফ্যাক্টর। এই সমস্যা হলে লজ্জা বা চুপচাপ থাকা যাবে না, কথা বলতে হবে। অবশ্যই কথা বলতে হবে এবং সামাজিক সচেতনতা যত বাড়বে তত আমরা এই রোগ থেকে বের হয়ে আসতে পারবো। ফিজিওথেরাপি, পেলভিক ফ্লোর এক্সারসাইজ এটা প্রতিরোধে কাজ করে? হ্যাঁ, এটা প্রতিরোধে কাজ করে। পরিবার ও কেয়ারগিভারের সাপোর্টে রোগীর সুস্থতায় বড় ভূমিকা পালন করে। একজন কেয়ারগিভার যদি প্রবীণকে এক্সারসাইজগুলি ঠিকমতো করাতে পারে তাহলে প্রবীণ অবশ্যই ভালো হয়ে গাইডেড যাবে। বাই একজন ফিজিওথেরাপিস্ট এক্সারসাইজগুলো যদি করায় তাহলে তিনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। বাউল ইনকন্টিনেন্স হলো স্বাভাবিক জীবন যাপন সম্ভব নয়, এটা কি ঠিক? হ্যাঁ ঠিক, কিছুটা বিঘ্ন ঘটে। কিছুটা বিঘ্ন ঘটে। অনেক ধন্যবাদ। সময় মতো চিকিৎসা নিলে এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। হ্যাঁ, এই সমস্যা থেকে আমরা পুরোপুরি পরিত্রাণ পেতে পারি। আমাদের আসতে হবে, জানাতে হবে এবং জানতে হবে নিজের সম্পর্কে। এই সমস্যায় ভুগলে গোপনীয়তা বজায় রেখে চিকিৎসা নেওয়া যায়। হ্যাঁ, এটা কি আমরা ডক্টররা করে শতভাগ থাকেন? গোপনীয়তা বজায় রেখে চিকিৎসাটা করে থাকি এবং এই ব্যাপারে নিঃসন্দেহ থাকতে পারে রোগী যে তার এই সমস্যা নিয়ে কেউ জানবে না, কিন্তু সে সুস্থ হয়ে যাবে। অনেক ধন্যবাদ। চমৎকার কিছু আলোচনার মাধ্যমে আমরা আজকের এই বিষয়টি খোলামেলা আলোচনা করেছি। আশা করছি আমাদেরকে যারা শুনবেন, যারা দেখবেন আজকের পর্বটি, এটা কোনো না কোনোভাবে তাদেরকে উপকৃত করবেন।
ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউট্রাইনকে। চমৎকার কিছু সলিউশনের মাধ্যমে আমরা আজকের পর্বটি শেষ করলাম। কখন আমরা একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাব, ক্লিনিক্যালি কিভাবে এটি আইডেন্টিফাইড করা হয় এবং বাওয়েলটাকে আসলে আমরা প্রতিরোধ করতে পারি আমাদের লাইফস্টাইল এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে। যারা এই ধরনের সমস্যায় আছে তারা এটিকে ভয় ভীতি বা লজ্জার কোনো বিষয় না নিয়ে আমরা সরাসরি কথা বলবো এবং আমাদের পরিবারে যারা আছেন, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তারা এই ধরনের সমস্যা আছে কিনা আমরা যারা দায়িত্বে আছি, কেয়ারটেকার অথবা তাদের কেয়ার করছি, তারা এই বিষয়টি খেয়াল রাখবো। এবং যে এক্সারসাইজগুলো নিয়ে উনি কথা বলেছেন, এক্সারসাইজগুলো পালন করলে আশা করা যায় যে আমরা এটা থেকে প্রতিরোধ করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউট্রাইন কেয়ারের সাথেই থাকবেন। আমি আলিফ আফরোজ আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে নতুন আরও একটি সমস্যা, আরও কোনো সমাধান নিয়ে আমরা নতুন কোনো অতিথির সাথে হাজির হব। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।